নমস্কার, এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। যখন উৎসবের মৌসুম চলে আসে না, তখন টের পাওয়া যায় সত্যি আমাদের ভালো থাকাটা কতটা দরকার। যদি ভালো না থাকি, যদি সুস্থ না থাকি, তাহলে পুজোর আনন্দ কিন্তু একেবারে মাটি। এখন যা কথা বলি, মানে মুখ খুললেই, ঠোঁট খুললেই কিন্তু শুধু পুজোর গল্প, পুজোর আড্ডা, পুজোর খাওয়া দাওয়া, এগুলোই মাথার মধ্যে কিন্তু ঘুরছে। এবং যখন গড়িয়াহাট চত্বর থেকে আজকে আমি আসছিলাম, পুজোর শপিংও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এত আনন্দ, এত উৎসব, সব কিছু আপনার জন্য, আপনাদের জন্য। আর এটাকে যদি আপনি উপভোগ করতে চান, সবার আগে কি দরকার বলুন তো? ভাবছেন কেনাকাটি করা? একদম নয়। সবার আগে দরকার আপনার সুস্থতা। আপনি যদি সুস্থ না থাকেন, তাহলে হাজার প্যান্ডেল হোক, হাজার উৎসব হোক, হাজার লাইট লাগানো হোক, প্রচুর খাওয়া দাওয়া আপনার সামনে থাকুক, সব কিছুই আপনার কাছে ফ্যাকাশে বলে মনে হবে। আপনি যদি সম্পূর্ণ সুস্থ থাকেন, আপনি যদি সুন্দর থাকেন, তাহলে একটা ছোট্ট পুজো মণ্ডপও আপনার কাছে অতীব সুন্দর হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই সুস্থ থাকার উচিত, সুস্থ থাকার সিক্রেটটা আমরা এই অনুষ্ঠান থেকে প্রত্যেক দিন আপনাকে দিয়ে থাকি। এবং যারা শুনছেন তারা কিন্তু সত্যি ভালো আছেন, ভালো হয়ে গিয়েছে এতদিনে। আর আপনি যদি এখনও চিন্তা করছেন, এখনও ভাবনা চিন্তার মধ্যে রয়েছেন, যাচ্ছি, যাব, দেখি, যদি হঠাৎ করে আমি ভালো হয়ে যাই, হঠাৎ করে কিছুই হয় না। সব কিছু হওয়ার পিছনে কোনো না কোনো একটা কারণ তো থাকে। আর অবশ্যই কারণ কিন্তু হতে হবে এনবিপি উনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। এখানকার অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, অত্যাধুনিক মেডিসিন, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট এবং একেবারে আপনার বাড়ির কাছ পর্যন্ত পৌঁছে যাওয়া এই প্রচেষ্টা, এই সব কিছুর মধ্যে দিয়ে আপনাকে সম্পূর্ণভাবে ভালো করতে পারবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই চলুন আজকে আরও একবার ভালো করার সিক্রেটটা আপনার সঙ্গে কিন্তু আমরা আলোচনা করব। এবং তার পাশাপাশি কিন্তু অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকেরা আমাদের উপস্থিত থাকেন এই অনুষ্ঠানে। এবং প্রথম থেকে বলবো, স্ক্রিনের নাম্বার কিন্তু যাচ্ছে, সেই নাম্বার নোট করতে কিন্তু ভুলবেন না। 9830235527 বা 37, এই নাম্বার দুটি কিন্তু একেবারে এনবিপিতে যোগাযোগ করার নাম্বার। এবং তার পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থাকেন, তাদের সঙ্গে সরাসরি কথা বলে আপনি আপনাদের সমস্যার সমাধান কিন্তু করতে পারেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সংস্থার অন্যতম অভিজ্ঞ চিকিৎসক ডক্টর এস ঘোষাল। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং উৎসব মানেই কিন্তু হেঁটে ঠাকুর দেখতে হবে, অর্থাৎ আপনার হাঁটুতে আর কোমরে জোর থাকার কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে। আজকেও কিন্তু আমরা অনেক ফোন পেলাম যেখানে বলতে 26 বছর 32 বছর বয়স, কিন্তু অলরেডি তাদের কোমরে ব্যথা বা হাঁটুতে ব্যথা শুরু হয়ে গিয়েছে। তাহলে পুজোটা দেখবে কারা? শুধুমাত্র কচিকাচারা? আপনি দেখবেন না। কিভাবে আপনি আপনার সমস্যার সমাধান করবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। হাঁটুর সমস্যাটা নিয়ে প্রথমে একটু শুরু করি। হাঁটু ব্যথা হচ্ছে অল্প বয়স থেকে হচ্ছে বা একটু বয়ঃসন্ধি কাল থেকে হচ্ছে, কারণটা কি? কারণটা কোথায় লুকিয়ে রয়েছে? অস্টিওআর্থ্রাইটিস বিভিন্ন জায়গায় হয়, আমাদের হাড়ের বিভিন্ন জয়েন্টে অস্টিওআর্থ্রাইটিসের সমস্যা থাকে, কিন্তু তার মধ্যে হাঁটু ব্যথার সমস্যাটা আমরা সব থেকে বেশি পাই। আমাদের বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস রয়েছে, যেমন রিমোটয়েড আর্থ্রাইটিস রয়েছে, তারপর অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, আমাদের শোল্ডার জয়েন্টে আর্থ্রাইটিস হয়, আমাদের লাম্বার রিজনে আর্থ্রাইটিস হয়। আর্থ্রাইটিস মানে কি, যেখানে হাড় রয়েছে সেখানে ইনফ্লামেশন হলেই সেটাকে আর্থ্রাইটিস বলে। এবং অস্টিও কথার অর্থ হচ্ছে বোন, মানে বোনে যদি কোনো ইনফ্লামেশন হয় সেটাকে আর্থ্রাইটিস বলা হচ্ছে। এবার সেটা বিভিন্ন জায়গার মধ্যে, হাঁটুতে যাদের অস্টিও আর্থ্রাইটিস থাকে তাদের ক্ষেত্রে কি হয়, আমরা বহু পেশেন্ট পাই, বহু জায়গায় চেম্বারে যাই যখন, কি হাঁটুটা ফুলে গেছে, কারোর হাঁটুতে ব্যথা হচ্ছে, কেউ হাঁটু ফেলতে পারছে না, মানে পা ফেটে হাঁটতে পারে না, কেউ আবার লাঠি ধরে হাঁটছে, কেউ ওয়াকার নিয়ে হাঁটছে। তো সেই সমস্ত পেশেন্ট যারা আমাদের কাছে আসছে, অনেকের হয়তো অপারেশন সাজেস্ট করে দিয়েছে ডাক্তাররা মডার্ন সায়েন্সে, কি আপনার নি রিপ্লেসমেন্ট করতে হবে। তো সেই সমস্ত পেশেন্টরা কিন্তু আমাদের ট্রিটমেন্ট নিয়ে সুস্থ থাকেন এবং তারা সুস্থ রয়েছেন উইদাউট অপারেশনে। আমি আলোচনায় আসছি। একদম একদম, এই প্রসঙ্গে আমরা আবারও ফিরে আসবো, তবে কে আছেন একটু দেখে নেব। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বরানগর থেকে বলছিলাম। হ্যাঁ বলো, বয়স কত, কি সমস্যা? আমার বয়স 22 বছর। 22 বছর, কি প্রবলেম? পুজো আছে, তো আমি সেটা নিয়ে একটু টিপস চাইবো, যে আমার স্কিনটাকে আরেকটু করার জন্য। আমি স্কিনকে আরো বেশি গ্লোয়িং করার জন্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 22 বছর, তোমার স্কিনে কি কোনো প্রবলেম আছে? না, স্কিনের কোনো প্রবলেম নেই, বাট আমার স্কিনটা খুব ড্রাই স্কিন। 22 বছর বয়সে কিভাবে স্কিনটাকে গ্লোয়িং করবে, সুন্দর করবে? ওকে, কোনো প্রশ্ন আছে কি ওকে? না, এখন কোনো প্রশ্ন নেই, ঠিক আছে, শুনতে থাকো, আমি টিভিতে বলছি।
তো আমরা কয়েকটা প্রোগ্রাম করেছি হয়তো লাইলিগেন্সের, আমাদের একটা লাইলিগেন্সে আমাদের একটা ব্রাঞ্চ রয়েছে এনবিপির, তো যেখানে কিন্তু আমাদের স্কিনের খুব ভালো ট্রিটমেন্ট হয় এবং অ্যান্টি এজিং যে ট্রিটমেন্ট সেটা হয়, স্কিন গ্লো করার জন্য ট্রিটমেন্ট হয়, তো অ্যাকনির প্রবলেম থাকে অনেকের, সেই ট্রিটমেন্ট হয়, হেয়ার লসের ট্রিটমেন্ট হয়, অনেকের হয়তো আপনার ড্যান্ড্রাফ রয়েছে তাদের ট্রিটমেন্ট হয়। তো স্কিনকে গ্লো তোমার যেটা করার মেনলি একটা চেষ্টা করবে খাওয়া দাওয়ার মধ্যে স্পাইসি ফুডটা এখন অফ রাখবে, যেগুলোর মধ্যে তেল ঝাল মশলা এগুলো বেশি রয়েছে সেই খাবারগুলো কম খাবে, যত পারবে গ্রিন ভেজিটেবল খাবে এবং ফ্রুটস খাবে, মানে ফল, বিভিন্ন ধরনের ফল খাবে এবং তার সাথে গ্রিন ভেজিটেবলটা খাবে, চেষ্টা করবে আমিষটা ননভেজটা যতটা পারবে কম খাওয়ার, এবং তার সাথে এগুলো মেনটেনের করার সাথে কিছু মেডিসিন নিতে হবে এবং কিছু ক্রিম রয়েছে, কিছু লোশন রয়েছে, সেগুলো ইউজ করলে, যেটা ড্রাই স্কিন ও বললো আমার একটু ড্রাই স্কিন আছে, তো ড্রাই স্কিন থাকলে কি হয় জায়গাটা সাদা হয়ে যায়, বা শীতের সময় বেশি তোমার সমস্যা হবে, হয়তো গরমকালে সমস্যা হচ্ছে না। আর স্কিনের যে গ্লোটা বলছো, মানে ধরো যে গ্লোয়ের কথা, গ্লোটা আনতে হবে স্কিনে, তার জন্য আমি বলবো আমাদের লাইলিগেন্সের সঙ্গে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে এবং সেখানে এসে বহু মানুষ ট্রিটমেন্ট করান। তুমিও পারলে একবার যোগাযোগ করে নিও, দেখো হেল্পলাইন নাম্বার আছে, একটু কয়েকটা সিটিং নিয়ে নেবে এবং কিছু লোশন রয়েছে এবং তার সাথে কিছু ক্রিম রয়েছে যেগুলো আমরা দিয়ে দেবো, সেইগুলো ইউজ করলে দেখবে অটোমেটিক্যালি তোমার স্কিন গ্লোটা বাড়বে এবং যে ড্রাইনেস অফ স্কিনটা বলছো সেটা একদম চলে যাবে এবং নর্মাল থাকবে। আর অবশ্যই মাথায় রাখবে কি গ্রিন ভেজিটেবল এবং ফ্রুটস হচ্ছে স্কিনের গ্লোয়ের জন্য কিন্তু খুব উপকারী এবং ভিটামিন সি রিচ খাবার, মানে যার মধ্যে ভিটামিন সি রয়েছে সেই ধরনের খাবারগুলো খাওয়ার বেশি চেষ্টা করবে। আর যদি আরও জানতে চাও এই বিষয়ে স্কিনের ব্যাপারে, তো হেল্পলাইন নাম্বারে একটু কন্ট্যাক্ট করে নিও, অবশ্যই দেখবে উপকার পাবে। একদম ডাক্তারবাবু ঠিক কথাই বলেছে, আমাদের একটা আলাদা ডিভিশন রয়েছে লাইলিগেন্স, এবং তার জন্য আলাদা করে এখন কোনো টেনশন নিতে হবে না। যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে 9830235527 বা 37, যদিও এটা এনবিপির হেল্পলাইন নাম্বার, তবু এই নাম্বারে আপনারা ফোন করুন যাদের হেয়ার সংক্রান্ত কোনো প্রশ্ন রয়েছে, বা স্কিনের গ্লোয়িং বা স্কিন ট্রিটমেন্ট বা স্কিনের প্রোডাক্ট নিয়ে কোনো কোয়ারি রয়েছে, বা কোথায় পাবো সবকিছু তোমরা কিন্তু বা আপনারা কিন্তু হেল্প পেয়ে যাবেন। আমরা যে হাঁটুর সমস্যা নিয়ে কথা বলছিলাম, চলে যাই আবার। হ্যাঁ, অস্টিওআর্থ্রাইটিস যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমি রিসেন্ট নর্থ বেঙ্গলে কয়েকটা চেম্বার করে এলাম, যেমন কুচবিহার, মালদা, রায়গঞ্জ, সেখানেও দেখলাম বহু পেশেন্ট এসেছে যাদের কিন্তু এখন অপারেশনের সাজেশান দিয়ে দিয়েছে কি এই অপারেশন ছাড়া আপনাদের আর কোনো রাস্তা নেই, এবং কি সেই মানুষগুলো হাঁটতে পারছে না, এত ব্যথা পাচ্ছে এক জায়গা থেকে, মানে আমার চেম্বারের মধ্যে ঢুকতেই তাদের কষ্ট হচ্ছে, মানে ওই দরজা থেকে আমার হয়তো চেম্বারে যেখানে সিট রয়েছে সেখানে আসতে ওনার লেগে যাচ্ছে 2 মিনিট 3 মিনিট, তো এতটা ভয়ঙ্কর হয়। অস্টিওআর্থ্রাইটিস হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আপনার ওভারওয়েট মানে কি, যে ওজনটা একটা স্বাভাবিক মানুষের থাকা উচিত মানে কম্পেয়ার করে, ধরুন 5 ফুট হাইটে এক ধরনের ওজন হয়, 5.5 ফুটে এক ধরনের, সেই ওয়েটেরটা যদি তার হাইটের তুলনায় বেশি হয়, কারণ আমাদের যে ওয়েট বেয়ারিং জয়েন্ট মেনলি আমাদের সারা শরীরের যে ওজনটা নিচ্ছে সেটা হচ্ছে দুটো জয়েন্ট নেয় মেনলি, একটা হচ্ছে আমাদের হিপ জয়েন্ট মানে কোমরের জায়গাটা, আর একটা হচ্ছে আমাদের হাঁটুর জয়েন্ট যে নি জয়েন্টটা রয়েছে। তো এইগুলোর ওপর যখন চাপ পড়বে, তো আমাদের এখানে যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা আছে, আমি আসছি আলোচনায়, আপনি ফোনটা নিন। অবশ্যই, কে আছেন বলবেন। নমস্কার। নমস্কার, আমি দেবলীনা বলছি। দেবলীনা, কোথা থেকে ফোন করছো? বারাসাত থেকে বলছি। বারাসাত থেকে, বলো কি প্রবলেম? প্রবলেম বলতে আমার না, মানে এই পায়ের, মানে পায়ের এই থাইয়ের নিচে এই ডিমের যে অংশটা আছে মাসেলটা, এই জায়গাটা না প্রচন্ড যন্ত্রণা, মানে প্রত্যেক দিনই প্রচন্ড পেন হয়, বিশেষ করে রাত্রিরে ঘুমানোর টাইমে আরো বেশি পেন হয়, মানে এই পেনের জন্য ঘুমাতে পারি না রাতে। বয়স কত এখন? বয়স এই 28। মানে হাঁটুর ওপরটা না, হাঁটুর নিচে, পায়ের পেছন দিকের অংশটা বলছি। আচ্ছা, নিচের থেকে। আচ্ছা, কাফ মাসেলে না হাঁটুর যে পিছনের ভাঁজটা রয়েছে ওইখানটায়? ওইখান থেকে পুরো ওই গোড়ালির ওপরটাও। আচ্ছা, এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছো বা কোনো রিপোর্ট করিয়েছো? না না, করাই, মানে মাঝে মাঝে কমে যায়, আবার মাঝে মাঝে প্রচন্ড ব্যথাটা চালা দেয়। সারাদিনে জল কতটা খাওয়া হয়? জল পর্যাপ্ত খাওয়া হয়? মোটামুটি 3 থেকে 3.5 লিটার মতন খাই। আচ্ছা, হাঁটা চলা কি খুব করতে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে অন্তত অফিসে আসার টাইমটাতে অনেকটা আমার হাঁটা পড়ে, আবার যাওয়ার সময়ও তাই। আচ্ছা, ঠিক আছে, টিভিতে শুনতে থাকো, আমি বলছি কি করলে ভালো হয়।
তো এটা মেনলি যেটা মাসকুলার স্প্যাজম হচ্ছে ওর, মানে হাঁটুর নিচ থেকে একদম গোড়ালি অবধি এটা মাসকুলার স্প্যাজমই হতে পারে, বা ওই যে হাঁটা চলা বেশি করছে, মানে প্রত্যেকটা মানুষের দেখতে গেলে দেখা যায় কি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হাঁটতেই হয়। এবার প্রত্যেকটা মানুষেরই কি হাঁটলে কি ওই জায়গাটা পেন হবে? একদমই না। কিন্তু নিশ্চয়ই কিছু কারণ রয়েছে যার জন্য ওর ব্যথাটা হচ্ছে। প্রথমত জলটা যেটা খাচ্ছেন আপনি, এটা একদম পর্যাপ্ত খাচ্ছেন, 3 থেকে 3.5 লিটার, এটা চেষ্টা করুন। আর যে ব্যথাটা হচ্ছে তার জন্য একটা এক্সরে করান, হাঁটুর এক্সরে করান, এবং কয়েকটা ব্লাড রিপোর্ট আছে সেগুলো করান, সিআরপি যেমন অ্যান্টিসিসপি এগুলো করান, করিয়ে দেখুন যদি তাতে কোনো সমস্যা ধরা পড়ে। কারণ এই ব্যথাটা যদি এখন থেকে হয়, ভবিষ্যতে কিন্তু গিয়ে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং চেষ্টা করবেন যে জুতোটা পরে আপনি হাঁটেন সেটা একটু নরম ব্যবহার করার, মানে নরম জুতো হওয়ার। বেশি শক্ত জুতো হলে আরও বেশি চাপ পড়বে পায়ের তলায়, সেখান থেকে ব্যথাটা আরও বেশি হবে। আর কিছু এক্সারসাইজ রয়েছে হাঁটুর ক্ষেত্রে বা পায়ের ক্ষেত্রে, সেই এক্সারসাইজগুলো একটু করবেন, সেগুলো করলে দেখবেন অনেকটা আরাম পাবেন। আর তার সাথে সাথে আমি আপনাকে বলে দিচ্ছি, বারাসাতে বাড়ি একবার সময় করে এসে একটা ছুটির দিন দেখে আপনি একবার মধ্যমগ্রাম, যেটা আমাদের হেড অফিস রয়েছে এনবিপির, মধ্যমগ্রাম চেম্বারে এসে একবার দেখান। আমরা দেখে যেভাবে বলে দেবো সেটা করলে এই ব্যথাটা তো কমেই যাবে, ভবিষ্যতে এখান থেকে আর অন্য কোনো সমস্যা আপনার আসবে না। একদম। দেখুন, বয়স অল্প এবং অল্প বয়সে ব্যথা যন্ত্রণা এটা কিন্তু মানায় না, মানানসই হওয়া দরকার না। যে আপনার 50 বছর বয়স হয়ে গিয়েছে, আপনার হাঁটু ব্যথা করছে, কোমর ব্যথা করছে বা মাসলে পেন হচ্ছে, ওকে মানা যায়, কিন্তু অল্প বয়সে কেন হবে? আমরা আজকে হাঁটুর সমস্যা নিয়ে কথা বলছিলাম, সবটাই শুনবো ধীরে ধীরে। একদমই, কারণ আমি যেটা অস্টিওআর্থ্রাইটিস হওয়ার যে কারণগুলো বলছিলাম তার মধ্যে একটা ওভারওয়েটের কথা যেটা আমি বলছি, সেই জন্য কিন্তু আমাদের হাঁটুতে ব্যথা হয়। এবং আপনি দেখলেন এনার বয়সও 28 বছর, এখনকার দিনে বহু পেশেন্ট রয়েছে যারা 30 বছর 32 বছর এই ছোট বয়স থেকেই হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথা যন্ত্রণা নিয়ে আমাদের কাছে আসছেন। তো আমাদের যে ওয়ার্ক স্টাইলটা হয়ে গেছে বা অকুপেশনাল হ্যাজার্ডস যেগুলো বলি, কি অনেককে হয়তো অনেকক্ষণ ধরে বসে বসে কাজ করতে হয়, মানে তার সিডেন্টারি ওয়ার্ক মেনলি, হয়তো ল্যাপটপ নিয়ে বা কম্পিউটার নিয়ে বা অফিসে বসে কাজ করতে হচ্ছে, বা সারা রাত্রি অনেকে ওয়ার্ক ফ্রম হোম করেন, তাদের কাজ করতে হয়। সেক্ষেত্রে কি হয়, আমাদের কোমর এবং আমাদের ঘাড়ের জয়েন্টে একটু প্রবলেম আসতে পারে, সার্ভাইকাল স্পন্ডলাইটিস বা লাম্বার স্পন্ডলাইটিস। এবার কি ওর ক্ষেত্রে যেটা মেনলি হচ্ছে, তো ওর যেটা এখন অস্টিওআর্থ্রাইটিস হওয়ার বয়স নয়, কিন্তু মেনলি আপনাকে যে জিনিসটা দেখতে হবে যাতে ভবিষ্যতে না এখান থেকে অস্টিওআর্থ্রাইটিস আপনার হয়। এবং ওয়েটটা যদি, আমার ওয়েটটা জিজ্ঞেস করতে ভুলে গেলাম, ওয়েটটা যদি বেশি মনে হয় তো ওয়েটটাকে কন্ট্রোল করতে হবে, ওয়েটটাকে রিডিউস করতে হবে। কারণ হাঁটু ব্যথা হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে এই ওভারওয়েট। এছাড়াও বহু কারণ রয়েছে, কারণ যেটা আমি বলছিলাম, আলোচনায় ছিলাম কি অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচারটা রয়েছে হাঁটুর, তো হাঁটুর আমাদের যে ওপরের বোনটা রয়েছে সেটা হচ্ছে ফিমার বোন, এবং নিচে যে দুটো বোন রয়েছে সেটা হচ্ছে একটা টিবিয়া এবং একটা ফিবিউলা, এবং দুটো বোনের মধ্যে প্যাটেলা রয়েছে যেটাকে সিসাময়েড বোন বলা হয়, যেটা মালাই চাকি আমরা বাংলায় বলি, এবং তার ভেতরে একটা সাইনোভিয়াল ফ্লুইড থাকে। সাইনোভিয়াল ফ্লুইড একটা তরল পদার্থ, যেটা কিনা আস্তে আস্তে ধীরে ধীরে কমতে থাকে। সেটা ওভারওয়েটের জন্য হতে পারে, সেটা কখনো যদি পুরনো আঘাত থাকে, কারোর হাঁটুতে লেগে গেছে, কেউ কখনো পড়ে গেছেন, তো সেই পুরনো আঘাত থেকে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে। যখন এই জেলটা ধীরে ধীরে কমতে থাকে তখন ওই পরস্পর দুটো হাড় ঘষা লাগে, এবং দুটো হাড় যখন ঘষা লাগছে তখনই ডিজেনারেশনটা তৈরি হচ্ছে বা ক্ষয়টা তৈরি হচ্ছে, এবং সেখান থেকেই এই যত সমস্যা, হাঁটু ব্যথা, হাঁটু ভাঁজ করতে না পারা, হাঁটু লক হয়ে যাওয়া, অনেকের ক্ষেত্রে পাটা ভাঁজ করতে পারে না বা সামনের দিকে এগোতে পারে না, তো এই সমস্যাগুলো ধীরে ধীরে আসতে থাকে। একদম। আমার মনে হয় যে এনবিপি চিকিৎসকেরা যেভাবে অনুষ্ঠানে বসে বোঝান না, ঠিক সেভাবেই কিন্তু চেম্বারেও আপনি এই অ্যাডভাইসটা কিন্তু পাবেন। কারণ কথাটা কেন বললাম, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা ফোন করে একটা অভিযোগ করেন যে চিকিৎসকের কাছে আমি ট্রিটমেন্ট করি, তিনি কোনোদিন বোঝাননি, তিনি কোনোদিন জানাননি আমার সমস্যার কারণটা কোথায় লুকিয়ে রয়েছে। যারা এই অভিযোগটা করে তাদের জন্য বলবো একটু মন দিয়ে শুনবেন। এনবিপিতে এলে এই অভিযোগ দ্বিতীয়বার করতে হবে না, তাই অভিযোগ থেকে নিস্তার পেতে হলে যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, মেদিনীপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা? সমস্যা ওই বাম দিকের হাঁটুটা মোটামুটি উঠলে ব্যথা তো করে, কিন্তু ওইটা আওয়াজও হয়। আচ্ছা, হাঁটুতে আওয়াজ। আপনার বয়সটা ডাক্তারবাবুকে বলে দিন। বয়সটা কত এখন? 55। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? এটা খুব বেশি না, মাস তিনেক ওইরকম হবে। মাস তিনেক? তো নর্মালি এতটা ব্যথা হয় না, তবে ধীরে উঠলে ওই ব্যথা তো হয়, এবং কি ওই হাঁটু এটা মোটামুটি আওয়াজ করতে থাকে। আচ্ছা, হাঁটুর কোনো এক্সরে করিয়েছেন আপনি?
না না না, করানো হয়নি। মোটামুটি প্রোগ্রাম দেখেই ফোনটা করা হলো, ওইভাবে কাউকে কোনো দেখানোই হয়নি। আচ্ছা, মিদনাপুরের কোথা থেকে বলছেন? কেরানীতলা থেকে। কোথা থেকে বলছেন? কেরানীতলা। আচ্ছা, ঠিক আছে, আমি বলছি, আপনি টিভিতে শুনতে থাকুন। তো আজকে যেটা নিয়ে মেনলি আলোচনা, ওনার সেম প্রবলেম হচ্ছে হাঁটুতে আওয়াজ কেন হবে। আমরা যে হাঁটছি বা সিঁড়ি ভাঙছি, অনেকেরই এই কমপ্লেনটা থেকে হাঁটুতে আওয়াজ হচ্ছে। হাঁটুতে আওয়াজ হচ্ছে মানে দুটো হাড় ঘষা লাগছে। যখন দুটো হাড় ঘষা লাগে তখন একটা আওয়াজ হয়, যে খট 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 করে আওয়াজটা হবে। তো হাঁটুতে যে হাড়গুলো রয়েছে সেটা ঘষা লাগবে কেন? যখনই আপনার দেখছেন ঘষা লাগছে, তার মানে ভাববেন কি আপনার ডিজেনারেশন অলরেডি চালু হয়ে গেছে, মানে ক্ষয়টা অলরেডি চালু হয়ে গেছে, আর আপনার সাইনোভিয়াল ফ্লুইডটা কমতে শুরু করেছে। এখন হয়তো প্রাইমারি স্টেজ, আপনার 3 মাস 4 মাস হয়েছে, ব্যথাটা অতটা হচ্ছে না, মাঝে মাঝে আপনি ওষুধ খেতেও পারেন, নাও খেতে পারেন, কিন্তু এই জিনিসটাই আজ থেকে 2 বছর বা 3 বছর পরে গিয়ে দেখবেন ব্যথাটা বাড়ছে, তীব্র ব্যথা যন্ত্রণা হচ্ছে, হাঁটু ভাঁজ করতে অসুবিধা হচ্ছে, হাঁটুটা ফুলে যাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু আসবে। আপনাকে আমি প্রথমেই বলবো, আপনি একটা এক্সরে করান, হাঁটুর এক্সরে করান, দুটো হাঁটুরই এক্সরে করাবেন। সেখানে দেখবেন ধরা পড়বে কি আর্লি অস্টিওআর্থ্রাইটিস চেঞ্জ রয়েছে, মানে আপনার হাঁটুটা হাড়গুলো ক্ষইতে শুরু করেছে এবং ব্যথাটা ও তার জন্য অল্প স্বল্প হচ্ছে, এবং সেটা ভবিষ্যতে আপনাকে একটাই কথা বলছি, মিদনাপুরে আমাদের 4টি চেম্বার রয়েছে, একটা খড়গপুর রয়েছে, মেচেদা রয়েছে, হেড়িয়া রয়েছে এবং হলদিয়া রয়েছে। যে চেম্বারটা আপনার নিয়ারেস্ট মনে হবে, আপনি একটা হাঁটুর এক্সরে করিয়ে সেই নিয়ারেস্ট চেম্বারে একবার দেখা করুন। যে ডাক্তাররাই থাকুন না কেন, আপনাকে যেভাবে সাজেশান দেবে সেটা শুনলে ভবিষ্যতে এই অস্টিওআর্থ্রাইটিসটা আর বাড়াবাড়ি হবে না, বা আপনার এখন যে স্টেজটা আছে সেই স্টেজটা থেকে আপনাকে সারিয়ে তুলতে আমাদের সুবিধা হবে। কারণ যারা বহুদিন পুরনো পেশেন্ট আসেন, কি 10 বছর 15 বছর 20 বছর ধরে হাঁটু ব্যথা হচ্ছে, বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট করেছে, উপকার পাচ্ছে না, তাদের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট করতে কষ্ট হয়। কিন্তু যারা নতুন অবস্থায় আছে তাদের ট্রিটমেন্ট করতেও সুবিধা হয় এবং তারা তাড়াতাড়িও সেরে ওঠেন। তো সেই জন্যই আমি বলছি আপনাকে একটা এক্সরে করিয়ে যে নিয়ারেস্ট চেম্বার যেটা মনে হবে সেখানে এসে যোগাযোগ করুন। দেখুন, একটা হেল্পলাইন নাম্বার দুটো নিচে যাচ্ছে, একটা লাস্টে 27 আছে, একটা 37, যে কোনো একটা নাম্বারে ফোন করে একটু ডিটেলস জেনে নিন, দেখবেন অবশ্যই আপনি ভালো থাকবেন। ভালো অ্যাডভাইস কিন্তু সহজে আমরা পাই না। যখন বাড়িতে বসে ভালো অ্যাডভাইস পেয়ে গেলেন, দাদা তাহলে অ্যাডভাইসটাকে কাজে লাগান। কাজে না লাগালে সমস্যা আপনার বাড়বে। ডাক্তারবাবুদের হয়তো ট্রিটমেন্ট করতে টাইম লাগবে, কিন্তু ভুগবেন কিন্তু আপনি, কষ্ট কিন্তু পাবেন আপনি। কে আছেন? নমস্কার। হ্যাঁ হ্যাঁ নমস্কার, আমি প্রীতি বলছিলাম। কোথা থেকে? খড়গপুর থেকে। খড়গপুর থেকে। বয়স কত? আমার 25। 25। আচ্ছা, কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে যে আমার মানে এই কিছুদিন ধরে মানে পা হাত যন্ত্রণা করছে, মানে অনেক দুর্বল দুর্বল টাইপের লাগছে। আচ্ছা, 25 বছর বয়স। হাত পা ব্যথা হচ্ছে? হ্যাঁ। মানে সারা শরীরে ব্যথা হচ্ছে না কোনো স্পেসিফিক জায়গায় ব্যথা হচ্ছে, কোনো নির্দিষ্ট? বেশি হচ্ছে, মানে বেশি কাজ টাজ করলে, মানে এরকম কিছু, মানে বেশি কাজ চাপ পড়ে গেলে তো সেই দিন বেশি ব্যথা হচ্ছে। আচ্ছা, এর জন্য কোনো ডাক্তারকে দেখানো হয়েছে? না না, দেখাইনি তো। আচ্ছা, দেখাননি, ঠিক আছে, আপনি টিভিতে আলোচনা শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই যে এখন দেখুন 25 বছর বয়স, এখনই বলছে কি আমার সারা গায়ে হাত পায়ে ব্যথা এবং একটা দুর্বলও ফিল করছে। দুর্বলতা। 25 বছর বয়সটা মানে হচ্ছে একদম হ্যাঁ, একদম প্রাইম টাইম একটা। এই সময় যদি ব্যথা যন্ত্রণা হয়, তাহলে 50 বছর বয়সে গিয়ে ভাবুন আপনার কি হবে। তখন তো বলবেন আমি বিছানা থেকে উঠতেই পারছি না বা নড়তেই পারছি না। তো এই ব্যথা যন্ত্রণা ফেলে রাখবেন না। একটা যেটা আমি ইম্পর্টেন্ট কথা, আমি ব্যথা যন্ত্রণা নিয়ে আলোচনা করছি, কি আমরা ব্যথার ওষুধ কতদিন খাবো? একটা খেলাম, দুটো খেলাম, এমার্জেন্সিতে খেতে হলো। কিন্তু আপনারা যদি ব্যথার ওষুধ বা স্টেরয়েডকে অভ্যেসে পরিণত করেন, সেখান থেকে কিন্তু আপনারা নিজেদেরই ক্ষতি করছেন। আপনার নিজের শরীর আপনার নিজের হাতে রয়েছে। আপনি যদি শরীরকে ভালো রাখতে চান, সেখানে কিন্তু আমি বলবো যে কোনো ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কিন্তু অন্যতম। কারণ আমরা এনবিপিতে লক্ষ্য করেছি যে সমস্ত পেশেন্ট আমাদের কাছে আসছে, তারা ভুরি ভুরি ব্যথার ওষুধ খাচ্ছে এবং হাই পাওয়ারের ব্যথার ওষুধ খাচ্ছে, এবং তাদের মধ্যে কিছু পেশেন্টের দেখা গেছে কি কিডনির সমস্যা অলরেডি এসে গেছে এবং লিভারের সমস্যা এসেছে, কারো গ্যাস্ট্রাইটিসের সমস্যা এসে গেছে, গ্যাস অ্যাসিডিটি হচ্ছে। তো আপনারা এই রোগগুলো বাড়াবেন কেন? আপনারা তো একটা রোগ নিয়ে এসছেন, সেই রোগটাকে সুস্থ করা তো আপনাদের দায়িত্ব। তো আপনি দেখছেন আমি একটা রোগ সুস্থ করতে গিয়ে আরও 3-4টে রোগ নিয়ে চলে আসছি, তো এটা তো উচিত নয়। তাহলে তো আপনাকে সারা জীবন ট্রিটমেন্টেই থাকতে হবে। আমি সেই জন্য বলছি আয়ুর্বেদিক হার্বাল ট্রিটমেন্ট, যার সাইড এফেক্ট একদম ন্যূনতম নেই বললেই চলে, তার মাধ্যমে আপনাকে ভালো থাকতে হবে। আর এই আয়ুর্বেদের মধ্যে কিন্তু ক্ষমতা রয়েছে অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসের মতো পেশেন্ট,
সোরিয়াটিক আর্থারাইটিসের মতো পেশেন্টকে সুস্থ করার। আমি রিসেন্ট একটা পেশেন্ট পেয়েছিলাম অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসের গুয়াহাটিতে। তো পেশেন্টটি এইচএলএভি পজিটিভ হয়েছে 3 মাস আগে রিপোর্ট করেছে, কিন্তু গুয়াহাটি না কোথায় আমি খেয়াল পড়ছে না, না কুচবিহারে কোথাও একটা দেখলাম। তো 3 মাস আগে রিপোর্ট করেছে, কিন্তু সে বলছে আমার ব্যথা যন্ত্রণাটা হচ্ছে 7-8 বছর ধরে। আচ্ছা, তো 7-8 বছর ধরে পেশেন্টটি এই ব্যথার ওষুধ খেয়ে এলো, কিন্তু আলটিমেট ডায়াগনোসিস হলো না যে তার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস হয়েছে। আজকে যখন মালদাতে পেশেন্টটি এসেছিল আমার মনে পড়লো, তো আজকে যখন পেশেন্টটি 7-8 বছর পরে ডায়াগনোসিস হচ্ছে কি আপনার অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিস আছে। স্বাভাবিক ব্যথার ট্রিটমেন্ট এক ধরনের হয়, কিন্তু অ্যাঙ্কাইলোজিং স্পন্ডলাইটিসের ট্রিটমেন্ট তো অন্য ধরনের। তো 7-8 বছর যে নষ্ট হচ্ছে একটা মানুষের একটা রোগকে ডায়াগনোসিস করার জন্য, আগে আমরা বলি, বারবার বলি, কি রোগটা কী হয়েছে জানতে হবে। একটা ভালো ডাক্তারবাবুর, একটা ভালো চিকিৎসকের এটাই কিন্তু গুণ, বা এটাই হচ্ছে তার কাজ, প্রথম কাজ, কি রোগটা কী। আমি তো নিশ্চয়ই মাথা ঘাড়ার ওষুধ দেবো না ব্যথার ক্ষেত্রে, তো মাথাটা ঘুরছে কেন সেটা তো দেখতে হবে, কেন, কারণটা কি, কিসের জন্য ঘুরছে, প্রেশার আছে না মাইগ্রেনের সমস্যা আছে না ভার্টিগোর প্রবলেম আছে, সেটা দেখতে হবে। তো রোগকে ডায়াগনোসিস করা অবশ্যই দরকার। আর আপনার বয়স এখন 25 বছর, আপনার রিউমাটয়েড আর্থারাইটিস হতে পারে, পলিআর্থালজিয়া হতে পারে, পলিআর্থারাইটিস হতে পারে, অনেক ধরনের সমস্যা হতে পারে। খড়গপুর থেকে বলছেন, খড়গপুরে আমাদের চেম্বার আছে, দেখুন নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, একটু কন্ট্যাক্ট করে নিন, অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন। একদম। আসলে বাসে উঠে দেখবেন সিনিয়র সিটিজেনের সিটটা থাকে, এবং সেটা বয়োজ্যেষ্ঠদের জন্য থাকে। মাত্র 25 বছর, তুমি কিন্তু এই সিটটার জন্য পারফেক্ট হয়ে যাচ্ছ। এটা কি উচিত? একদম উচিত না। আর হাত যশ, নাম যশ আমরা বলে থাকি না যে ওই ডাক্তারবাবুর চেম্বারে কি ভিড় হয়, পাশে কোনো চেম্বারে কিন্তু ডাক্তারবাবু মাছি বাড়ছেন। শুনতে খারাপ লাগে, কিন্তু খুব বাস্তব। কেন এই বিচিত্র ছবি? কারণ হচ্ছে যে ডাক্তারবাবুর কাছে প্রচুর পেশেন্ট, তারা জানেন সমস্যাটি কেন হলো, উৎস কোথায়, কি কারণে সমস্যাটা তৈরি হলো, এবং একেবারে গোড়া থেকে ট্রিটমেন্ট করতে জানেন, তাড়াতাড়ি আপনাকে সুস্থ করার পদ্ধতিটা জানেন, মেডিসিন পারফেক্ট থাকে। সে কারণেই সেই ডাক্তারবাবুর কাছে এত মানুষের ভিড়। তাই যেখানে ভিড় আছে সেখানে কোনো কারণ তো রয়েছে, ভালো কোনো খবর তো রয়েছে। এনবিপির প্রত্যেকটি চেম্বারে আপনি গিয়ে দেখবেন উপচে পড়া ভিড়। এতগুলো চেম্বারের সংখ্যা আবারও বাড়ছে। সব খবরই আপনাদেরকে দেব, তবে তার পাশাপাশি দেখে নেবো কে আছেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? পূজা জানা বলছি। কোথা থেকে? এগরা থেকে। এগরা থেকে বলছেন, বলুন কি প্রবলেম, বয়স কত বলুন তো? বয়স 25। সব 25 আর 23, কি সমস্যা হচ্ছে? চুল পড়ে যাচ্ছে। চুল পড়ে যাচ্ছে, আচ্ছা। কতদিন ধরে হচ্ছে? থাইরয়েডের কোনো সমস্যা রয়েছে? থাইরয়েডের ওষুধ খান? এই তো 1 মাস হলো। না কোনো ওষুধ খাইনি। অন্য কোনো অ্যালোপ্যাথি ওষুধ খান? এলোপ্যাথি খাই না, হোমিওপ্যাথি খাই। আচ্ছা, চুল পড়ার সমস্যাটা 1 মাস দেখছেন? হ্যাঁ। আচ্ছা, এটা কি আপনার এই প্রথম লক্ষ্য করছেন না আগেও হয়েছে? আগে না, এক্ষুনি এবার 1 মাস বেশি হচ্ছে। আচ্ছা, আর হচ্ছে চুল কি পাতলা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এর জন্য কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? না কোনো কিছু করিনি, হোমিওপ্যাথি। ঠিক আছে ঠিক আছে, আপনি শুনতে থাকুন, এর ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদে। এই যে হেয়ার লস বলছে, বহু পেশেন্টেরই হেয়ার লস হয়, যেটা আয়ুর্বেদে আমরা খালিত্ব রোগের মধ্যে বলি। খালি মানে খালি কথার অর্থ মানে ফাঁকা, সেই খালি থেকেই আমাদের এটা এসছে খালিত্ব। এবং আরেকটা রোগ রয়েছে এর সাথে, সেটা হচ্ছে পালিত্ব, মানে গ্রেইং অফ হেয়ার, চুল পেকে যাওয়া, ব্রাউন হয়ে যাওয়া, চুল ডিসকালার হয়ে যাওয়া, সেটাকে বলা হয় পালিত্ব। তো এই যে হেয়ার লস হচ্ছে, এটা খুব কমন প্রবলেম, এবং এটা যে কোনো এজেই দেখা যায়, 18, 19, 20, 25, 30, 40। তো এই সময়টার মধ্যেই মেনলি হেয়ার লসের প্রবলেমটা আসে, এবং সেখানে মানুষেরা কমপ্লেন করে কি ডাক্তারবাবু আমার 1 মাস আগেও কিন্তু অনেক চুল ছিল, হঠাৎ করে চুল পড়া শুরু হয়েছে। তো হেয়ার লসের ট্রিটমেন্ট যদি আপনি করতে চান প্রপারলি, আয়ুর্বেদ ছাড়া এর কোনো রাস্তা নেই। আপনি যে প্যাথি করছেন এখন, সেটা কিন্তু খুব আমি বলবো না খুব উপকার পাবেন আপনার এই ট্রিটমেন্টের জন্য। আয়ুর্বেদের হাত ধরুন, আয়ুর্বেদে এই হেয়ার লসের ট্রিটমেন্ট রয়েছে। এবং পাশাপাশি আমাদের এনবিপির পাশাপাশি আমাদের এনবিপির একটা কো ব্রাঞ্চ রয়েছে, যেটা আমরা লাই লিগেন্স বারবার বলছি, যেখানে কিন্তু এই ধরনের হেয়ার লস, গ্রেইং অফ হেয়ার, স্কিনের কোনো প্রবলেম, বা আমার ড্যান্ড্রাফের প্রবলেম, বা অ্যাকনির প্রবলেম, বা এই অনেকে বলে না মুখে কালো ছোপ ছোপ হয়ে যাচ্ছে, মেছেদা যেটাকে বলা হয়, এই ধরনের সমস্যার কিন্তু ট্রিটমেন্ট স্পেশালি আমরা এটার জন্য একটা আলাদা ব্রাঞ্চ করেছি, যেটার নাম হচ্ছে লাই লিগেন্স, যেখানে এই ধরনের ট্রিটমেন্টগুলো হচ্ছে। তো আপনি আগে একটা কাজ করুন, এগরা থেকে ফোন করেছিলেন, খড়গপুর এবং মেছেদা আপনার যে কোনো একটা চেম্বারেই আপনি আসতে পারেন,
একটু এসে যোগাযোগ করে নিন, ওখানে যে ডাক্তারবাবু থাকবেন উনি দেখে আপনাকে কিছু মেডিসিন দেবেন, সেই মেডিসিনগুলো খাবেন। এবং তার পাশাপাশি আপনাকে যদি বলেন উনি কি অ্যাডভাইস করেন কি আমাদের লা এলিগেন্সে একটু এসে ট্রিটমেন্ট করানোর, অবশ্যই করিয়ে নিন। যে হেয়ার লসটা আপনার হচ্ছে, কারণ 25 বছর বয়স, এই সময় চুল পড়ে গেলে কিন্তু অনেকটাই সমস্যা বা দেখতে খারাপ লাগার একটা জিনিস থাকে। তো সেই সমস্যাটাকে আটকাতে গেলে আপনি আয়ুর্বেদিক মেডিসিনের সাথে সাথে আমাদের লা এলিগেন্সে একটা ট্রিটমেন্ট করিয়ে নিন, অবশ্যই দেখবেন এই হেয়ার লসের প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে। একদম। পরের বন্ধুর সঙ্গে চট করে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, নমস্কার। আমি তারকেশ্বর থেকে নমিতা মঙ্গল বলছি। বয়স কত? এই বয়স 35। 35। আচ্ছা, কি সমস্যা? এই আমার কোমরের প্রচুর প্রবলেম হচ্ছে, মানে ওষুধ খেলে কোমরের যন্ত্রণাটা একটু কমছে। আচ্ছা, ডাক্তার দেখিয়েছেন? ডাক্তারবাবু কি বলেছেন, কি হয়েছে কোমরে? বলছে এটা বাতের কোনো প্রবলেম হচ্ছে। ডাক্তারবাবু বলছেন এটা বাতের কোনো একটা প্রবলেম। আচ্ছা, এই ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ, প্রায় তো 3-4 বছর মতন হলো। কোমরের এক্সরে করিয়েছিলেন? না না, এক্সরে করাইনি, কিন্তু ওষুধ খাচ্ছি। সে বলছে এটা বাতের প্রবলেম, ওষুধ খেতে খেতে ঠিক হয়ে যাবে। ওষুধ খেতে খেতে ঠিক হয়ে যাবে। কতদিন খাচ্ছেন? 3 বছর খাচ্ছেন? প্রায় 1.5 বছর মতন ওষুধ খাচ্ছি। তো কতটা ঠিক হলো? এই ওষুধ যতদিন চলছে ঠিক আছে, ওষুধ বন্ধ হয়ে গেলে এরকমই আরম্ভ হয়ে যাচ্ছে। আর 3-4 দিন ওষুধ খাইনি, সে একই রকম। তো তার মানে তো কিছুই ঠিক হলো না। 1.5 বছর যে ওষুধটা খেলেন তাতে কিছু আরাম পেলেন না, যখনই ওষুধ বন্ধ করছেন তখনই বেড়ে যাচ্ছে। আর আপনি কি অ্যালোপ্যাথি মেডিসিন খান না অন্য কোনো প্যাথির মেডিসিন খান? এলোপ্যাথি। আচ্ছা, ঠিক আছে। এর জন্য আপনার আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দরকার রয়েছে। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। এই যে পেশেন্টটি 3 বছর ধরে ব্যথা যন্ত্রণা হচ্ছে এবং 1.5 বছর ধরে পেশেন্টটি আমাদের মেডিসিন খেয়ে যাচ্ছে। 1.5 বছর ধরে যদি ব্যথার ওষুধ কেউ খায় টানা, হয়তো মাঝে মাঝে ও বন্ধ করছে, আবার দেখছে ব্যথা, ও বললো 3-4 দিন হয়তো বন্ধ করেছে, আবার ব্যথা বেড়ে যাচ্ছে। তো আপনাকে তো জিনিসটার পার্মানেন্ট সলিউশন করতে হবে। তো পার্মানেন্ট সলিউশন করলে তারপরেই না আপনি ভালো থাকতে পারবেন। আপনার লক্ষ্যটা কি? আপনার ব্যথাটাকে কমানো। তো ব্যথাটা কমাতে গেলে আপনাকে তো আসল প্যাথির হাত ধরতে হবে, যেটা আয়ুর্বেদ, যেটা আমাদের এনবিপি যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট হয়, সেই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট আপনাকে নিতে হবে। নইলে কি হবে, ওই যতদিন ওষুধ খাচ্ছেন ততদিন ভালো থাকবেন। আর আমি একটা প্রোগ্রামে আরেকটা কথা বললাম একটু আগে, কি ব্যথার ওষুধ দীর্ঘদিন ধরে খেলে আপনার ব্যথা তো একটা রোগ রয়েছে, তার সাথে আরও 3-4টে রোগ জুড়ে যাবে। কিডনির সমস্যা এসে যাবে, তারপর অ্যাসিডিটির প্রবলেম এসে যাবে, লিভারের ওপর চাপ পড়বে, ফ্যাটি লিভার হবে, এসজিপিটি, এসজিওটি, অ্যালকালাইন ফসফেট, জিজিটি, এগুলো বাড়তে থাকবে। তো একটা রোগকে সারানোর জন্য আপনি এতগুলো রোগকে টেনে নিয়ে আসবেন কেন? আপনি তারকেশ্বর থেকে বলছেন, আরামবাগে হচ্ছে আমাদের চেম্বার রয়েছে, যেখানে ডাক্তারবাবু প্রত্যেক 15 দিন ছাড়া যান। আপনি একটু আরামবাগ চেম্বারে দেখিয়ে নিন, অবশ্যই দেখবেন এই ব্যথা থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন। সেটাও কি 3-4 বছরে নয়, আপনি 4 থেকে 6 মাসের মধ্যে পুরো ঠিক হয়ে যাবেন এবং মেডিসিনও আপনাকে খেতে হবে না। একদম। আর চট করে একটুখানি বলে রাখবো যে দুর্গাপুরে কিন্তু চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হেরিয়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় থেকে থাকছেন কিন্তু ডক্টর বি শর্মা, এবং গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুর এবং কৃষ্ণনগরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়েও থাকছেন ডক্টর এস ঘোষাল, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোল, বাঁকুড়া, শিলচর এবং আগরতলায় থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, দিল্লিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া কলকাতায় চেম্বার রয়েছে, হেড অফিস মধ্যমগ্রাম। এছাড়া আপনারা পেয়ে যাচ্ছেন শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, খিদিরপুরে পেয়ে যাচ্ছেন, এবং তার পাশাপাশি কিন্তু ল্যান্সটাউনে পেয়ে যাচ্ছেন, হাওড়ায় পেয়ে যাচ্ছেন, কিন্তু অবশ্যই শিবপুরে পাচ্ছেন, বাল্টিগুড়ি বাজারে পাচ্ছেন, বেলুড়ে পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পাচ্ছেন। নতুন চেম্বার মুম্বাই এবং ব্যাঙ্গালোর। মুম্বাই এবং ব্যাঙ্গালোরের চেম্বার পুজোর পরে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। হেল্পলাইন নাম্বারে ফোন করলে সম্পূর্ণভাবে সহযোগিতা পাবেন। আর যারা পৌঁছে গিয়েছেন এনবিপিতে তারা কেমন আছেন, কি বলছেন তারা, চট করে শুনে নিই, তারপর ফিরছি অনুষ্ঠানে। নাম কি বলুন? আমার নাম ভারতী রাউত। আচ্ছা, আপনার বয়স? বয়স 75। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি কাঁচরা বাজার থেকে। আচ্ছা, এখানে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার সিরিয়াসের থেকে কিছু কাল
এখন সমস্ত কিছু যদি বলতে যাই অন্তত 3-4 ঘন্টা লাগবে। আচ্ছা, এখন- কেন, কি কারণ, আমি এখন অনেক ভালো। 16 আনার 1 আনি কষ্ট আমার আছে। আচ্ছা, যারা অসুস্থ তাদের জন্য কিছু বলবেন? হ্যাঁ, আমার পুরো ফ্যামিলি অসুস্থ। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এখানে কি আসতে বলবেন? হ্যাঁ, আমার ফ্যামিলি নিয়ে আসবো। আমি যখন এক পাগল ভালো হয়েছি, আর আমি সিরিয়াসের থেকে ক্রিটিক্যাল রোগী, আমি অনেক ভালো, আকাশ পাতাল। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদেরকে এনবিপিতে আসার জন্য পরামর্শ দেবেন? হ্যাঁ, কি বলবেন? অবশ্যই বলবো, আমি ভালো হয়েছি। আমায় এলোপ্যাথিক ডাক্তার ফেল, মেডিকেল, কৃষ্ণনগর চেম্বার, কলকাতা দিয়ে সমস্ত জায়গায় এলোপ্যাথিক ফেল। তাদের ব্রেনে যতটুকু ট্রিটমেন্ট করার প্রয়োজন তারা ব্রেন থেকে সাফ করেছে। আমার গলার নালি শুকিয়ে এসেছিল, আমার শ্বাসকষ্ট 1 নম্বর, আমি হাতের রোগী 40 বছরের উপরে শ্বাসকষ্ট। আমি করোনাকে জয় করেছি, হ্যাঁ, আবার ডেঙ্গুকে জয় করেছি। আর এই ডাক্তার শর্মা ম্যাডামের নাম কি? ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। ভট্টাচার্য ম্যাডাম, নামটা আমার মুখে আসছে না, মুখস্থ করতে হবে। আমি এই ম্যাডাম আমাকে মাথা এবং দেহ আমাকে 100% 90% ভালো করে দিয়েছে। এখন আমি একটু বাকি আছি, খুব দুর্বল। আর 4 মাস আমার রক্ত শূন্য ছিল। ঠিক আছে, তার কারণ আমার ওই সেই হার্ট ব্লক ছিল। আর এখানে আমার এখন কোনো শ্বাসকষ্ট নেই, কিছু নেই। ঠিক আছে। মানসিক একটা আঘাতে আমাকে এত দুর্বল করে দিয়েছে, আমি খুব অসহায়। আমি কেন, জগৎ ভরেই। আপনার নাম? বিনয় কৃষ্ণ গড়াই। বয়স? বয়স 63। আচ্ছা, কোথা থেকে আসেন আপনি? নারিকুল থেকে। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার ব্রেন স্ট্রোক হয়েছিল। আচ্ছা, কত বছর ধরে এটা প্রবলেম? পরে তো বছর 3 প্রবলেম। আচ্ছা, এখন ট্রিটমেন্ট করিয়ে কেমন আছেন? এখন ট্রিটমেন্ট আমি 15 দিনের ট্রিটমেন্ট করে মোটামুটি একটু ভালো আছি। আর হাত ফাত যে ওপর দিকে উঠে গেল সেখানে একটু নেমেছে হাত ফাতগুলো। আচ্ছা, আপনি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলেন তো? আমি টিভি প্রোগ্রাম দেখে এসেছিলাম। আচ্ছা, অন্য পেশেন্টদের জন্য আপনি কিছু বলবেন? অন্য পেশেন্টদের জন্য বলবো যে আপনি বিশ্বনাথে আসুন, আপনার যতবারই অসুখ হোক না কেন আপনি সারবেন, অবশ্যই একবার চিন্তা ভাবনা করবেন না, সারবেন, হচ্ছে অবশ্যই সারবেন। থ্যাংক ইউ। নাম? রীতা দাস। বয়স? 50। আচ্ছা, কোথা থেকে আসছেন আপনি? আমি এখানেই থাকি, বাড়ি। আচ্ছা, আর কি সমস্যা ছিল আপনার? আমার ওয়েট লসটা হয়ে যাচ্ছে, কিন্তু কেন হচ্ছিল আমি বুঝতে পারছিলাম না। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু বলবে বেশি করে খাও, বেশি করে খাও, কিন্তু আমি খাবোটা কী করে, আমি তো খেতেই পারছিলাম না। কিন্তু যেদিন থেকে আমি ডাক্তারবাবুকে দেখেছি, ডাক্তারবাবু আমার কিছু পরীক্ষা দিয়েছিলেন, কিন্তু পরীক্ষাগুলো করার আগে থেকে ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমার অসম্ভব খিদে সব রকম বেড়েছে। আমি বাইরের খাবার কিছু খাই না, কিন্তু আমি ঘরের খাবারটাই, আগে আমার সেটাও ভালো লাগতো না, কিন্তু এখন আমি সবটাই খেতে পারি। আচ্ছা, আপনার ওয়েটটা কি বেড়েছে এখন? অনেকটা বেড়েছে, মানে 4 না 5 মাসে আমি 8 কেজি 9 কেজি ওয়েট বাড়িয়েছি। আচ্ছা, আপনি বাড়িয়েছি বলতে কি, অনেক ডাক্তারবাবুর জন্য। আচ্ছা, আপনি অন্য পেশেন্টদের জন্য কোনো মেসেজ দেবেন? মেসেজ আমি সবসময় দিচ্ছি যে এনবিপির হাত ধরে আমি ভীষণ উপকার পেয়েছি, ভীষণ, মানে আমি মিরাক্কেল, আমি ভাবতে পারিনি। আমি অনেক ডাক্তার দেখিয়েছি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কিছু বাকি নেই। ঠিক তো আছে। কেউ কিন্তু আমার এই কাজটা করে দিতে পারেননি, উনি যেটা পেরেছেন। উনি আমাকে যখন ওষুধটা দেন না, প্রথম আমি যেদিন আসি, উনি কিন্তু আমাকে বলেছেন আপনার প্রচন্ড খিদে হবে, একদম সত্যি কথা। স্যার, আপনার নাম? আমার নাম বাবুলাল মন্ডল। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে আপনার কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার ডায়াবেটিসের সমস্যা নিয়ে এসেছিলাম।
আচ্ছা, আপনি কত বছর ধরে ভুগছিলেন এই রোগে? আমি প্রায় 2 বছর আগে আমি এই রোগ জানতে পারি এবং আমি তখন থেকে অ্যালোপ্যাথিক চিকিৎসা করি, কিন্তু সুগার মোটামুটি 160-এর কাছাকাছি পিপিটা থাকতো। এবং আপনাদের প্রচার মাধ্যমে জানতে পেরে আমি এই আয়ুর্বেদ চিকিৎসার ভাষায় এখানে এসেছিলাম। আচ্ছা, এখানে আপনি যখন এলেন, এখন থেকে কতদিন আগে থেকে এখানে ট্রিটমেন্ট করাচ্ছেন? প্রায় 7 মাস আগে। আচ্ছা, এই 7 মাস যে ট্রিটমেন্ট করালেন, এখন আপনি কেমন আছেন? এখন খুবই ভালো আছি, সুগার একেবারে নিয়ন্ত্রণে বললে ভুল হবে, বরঞ্চ কমের দিকেই আছে। আচ্ছা, এখন লাস্ট রিপোর্টে আপনি কত দেখতে পেয়েছেন? লাস্ট রিপোর্টে আছে আমার ফাস্টিং আছে 89, পিপি আছে 112, যেটা 160 থাকতো সেটা 112, এবং আপনি এখন শারীরিকভাবে সুস্থ আছেন? একেবারে সুস্থ। আচ্ছা, কোনো রকম আর কোনো কমপ্লিকেশন, কোনো সমস্যা নেই? আচ্ছা, ধন্যবাদ আপনাকে দর্শকদেরকে এটা জানানোর জন্য যে আপনি এখন কেমন আছেন এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে। যারা পৌঁছে গিয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে তারা সত্যি খুশি, আর তাদের দেখে আমরা খুশি। এই খুশির খবরটা আমরা বারবার পেতে চাই আপনাদের কাছ থেকে, আর খুশিতে রাখতে চাই আপনাদেরকে। কিভাবে আপনি খুশিতে থাকতে পারেন? যখন এই অনুষ্ঠান আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে যাচ্ছে, আপনার মোবাইল পর্যন্ত পৌঁছে যাচ্ছে, যখন আপনি জানতে পারছেন যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের ট্রিটমেন্ট ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, যখন আপনি জানতে চাইছেন অপারেশন ছাড়া আপনি ভালো থাকতে পারেন, সুগার, প্রেশার, থাইরয়েডের মতন ক্রনিক ডিজিজে সারা জীবন মেডিসিন খাওয়ার কোনো রকম প্রয়োজনীয়তা নেই, তখন কেন আপনি সময় নষ্ট করবেন? কারণ জানেন তো, প্রত্যেকটা মুহূর্ত রোগ কিন্তু দ্বিগুণ বা তিনগুণ আকার ধারণ করে। তাই রোগকে ফেলে রাখা সব থেকে বড় মূর্খামি। প্লিজ রোগকে ফেলে রাখবেন না। যোগাযোগ করুন যখনই উপলব্ধি করবেন যে আপনার শরীরে কোনো একটা অসুবিধা তৈরি হচ্ছে। আর আছেন আমাদের সঙ্গে প্রথম বন্ধু, আবার একটু কথা বলে নেব। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে বলছেন, কি সমস্যা? সমস্যা হলো আমার মানে 61 বছর বয়স, কিন্তু ওই পা মানে ফুলে যাচ্ছে। হ্যাঁ, ওরা নার্ভের ট্রিটমেন্ট করে। আচ্ছা, পায়ের কোন জায়গাটা ফুলে যাচ্ছে? পায়ে ওই বাঁ পাটা বেশি ফুলছে। হ্যাঁ, না গোটা পাটাই না কোনো নির্দিষ্ট জায়গা? নির্দিষ্ট জায়গা মানে ওই পায়ের নিচে গিঁটটা রয়েছে না, গোড়ালির ওপরে গিঁট, হ্যাঁ, ওই গিঁটের নিচে থেকে পুরো চাটুটা। আচ্ছা, দুটো পায়ে না একটা পায়ে? ওই বাঁ পাটা বেশি, ডান পাটা সামান্য অল্প। আচ্ছা, প্রেসার সুগারের ওষুধ খান? না, প্রেসার সুগার নেই, টেস্ট করা হয়েছে। আচ্ছা, এই যে পায়ের গোড়ালির জায়গাটা বলছেন ফোলা, এর জন্য কোনো রিপোর্ট করিয়েছেন? হ্যাঁ, অনেক কিছু তো করানো হয়েছে। আমি তো সেই অ্যালোপ্যাথিক ডাক্তারবাবু দেখছেন। উনি কি বলেছেন, কি সমস্যা হয়েছে, কিছু বলেছেন? সমস্যা তো কিছু বলছেন না, উনি তো বলছে ফোলা কমার ওষুধ দিয়েছেন। আর ওই শেষ দিকে এই ইদানিং আবার দিন 10 আগে দেখিয়ে এলাম, উনি দিলেন ওই বললে ওই কুলেখাড়া পাতার রস, হ্যাঁ, আর ওই আর একটা ওই জলটা কমানোর, ওই ফ্লোটা কমানোর ওষুধটা গোটা দিয়েছিলেন, ওটা আধখানা করে দিয়েছে। আচ্ছা, তো আর একটা দিয়েছেন, বললেন যে এটা রক্ত বাড়াবার জন্য দিলাম, এই কথা বললেন। হ্যাঁ, মেন কথা তো আপনার রোগটাকে তো জানতে হবে, কি রোগ হয়েছে, ওইভাবে ট্রিটমেন্ট করলে হবে। আপনি কোথা থেকে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি। কাটোয়া থেকে, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো আমি বারবারই একটা কথা বলি, আমি রোগটাকে তো আমার জানতে হবে, রোগটা আমার কি হয়েছে। আমার লিভারের সমস্যা হয়েছে, হার্টের সমস্যা, কিডনির সমস্যা, কোনো কারণে তো আমার পাটা ফুলছে, সেই কারণটা কি ডাক্তারবাবুটা সেটা তো বলবে কি আপনার এই রোগটা হয়েছে, তার জন্য আমি এই ওষুধটা দিচ্ছি। আপনি ওষুধ খাচ্ছেন, দেখছেন পা ফোলা কমছে, কখনো পা ফোলার বহু ওষুধ রয়েছে, আবার দেখছেন বেড়ে যাচ্ছে, কিন্তু ওটা তো স্বাভাবিক নয়। প্রত্যেকটা মানুষের কি পা ফোলা থাকে? থাকে না তো। আপনার পা ফুলছে কোনো রোগের জন্য ফুলছে, কোনো সমস্যার জন্য ফুলছে। পা অনেকগুলো কারণে ফোলে। আপনার যদি ইউরিক অ্যাসিড বাড়া থাকে সেক্ষেত্রে ফুলতে পারে, কিডনির যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে পেডাল ইডিমা হতে পারে, হার্টের কোনো সমস্যা থাকলে সেখান থেকে পা ফুলতে পারে। তো পা ফোলা তো অনেকগুলো কারণ রয়েছে, সে ওইগুলোর মধ্যে কোন কারণটা থেকে পা ফুলছে সেটাকে আমায় খুঁজে বের করতে হবে, সেটা ট্রিটমেন্ট আমাকে করতে হবে, তবে অটোমেটিক্যালি ওই পা ফোলাটা কমে যাবে। আমি যদি শুধু পা ফোলার ট্রিটমেন্টটা করি,
কি ফোলা ফুলেছে, আমি ফোলার ওষুধ দিয়ে দিলাম, সে তো ফোলা কমে যাবে। কিন্তু যে রোগটার জন্য পাটা ফুলছে সেই রোগটাকে তো ঠিক করলে তবে তো পায়ের একদম ফোলাটা একদম সব সময়ের জন্য ঠিক হবে। আপনাকে আমি একটাই কথা বলছি, যে ওষুধগুলো খাচ্ছেন এখন খেয়ে যান। আমাদের বর্ধমানে চেম্বার রয়েছে, যেখানে আমাদের সামনেই ডক্টর বি শর্মা যাচ্ছেন, আমাদের ডাইরেক্টর, তো আপনি ওনাকে একটু দেখিয়ে নিন। আর যে ওষুধগুলো খাচ্ছেন সেই ওষুধগুলো নিয়ে আসবেন সঙ্গে। আর প্রেসক্রিপশন যদি থাকে বা কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্টগুলো নিয়ে আসুন। ডাক্তারকে দেখিয়ে আগে রোগটা নির্ণয় করুন। রোগটা নির্ণয় করার পরে তারপরে তো আপনার ট্রিটমেন্টটা হবে। এবং আমি আপনাকে বলছি আয়ুর্বেদের খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু রোগটাকে আগে ডায়াগনোসিস করতে হবে। রোগটা ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট করলে আপনি সম্পূর্ণ পা ফোলা থেকে মুক্তি পাবেন। ভবিষ্যতে আপনার পা কখনো আর ফুলবে না। নিচে দেখুন দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, যে কোনো একটা হেল্পলাইন নাম্বার নোট করে নিন, একটু নোট করে কথা বলে নিন কবে কি থাকবেন ডাক্তারবাবু। কারণ উইদাউট অ্যাপয়েন্টমেন্ট, আমি শুধু বর্ধমান চেম্বারের জন্য বলছি না, কোনো চেম্বারেই কিন্তু পেশেন্ট দেখা হয় না, যথেষ্ট পেশেন্টের ভিড় থাকে আমাদের। তো সেই জন্যে আমরা একটা নির্দিষ্ট সংখ্যক পেশেন্ট দেখি, কারণ একজনের পক্ষে তো সারাদিন ধরে পেশেন্ট দেখা সম্ভব নয়। তাহলে আমি প্রত্যেকে কোয়ালিটি ট্রিটমেন্ট দিতে পারবো না, আমরাও মানুষ। তো সেই জন্য বলছি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অবশ্যই আসবেন, যে কোনো চেম্বারেই আসুন, যে পেশেন্টই আসুন। হেল্পলাইন নাম্বারটা যখন নোট করবেন তখন তাকে জিজ্ঞেস করে নেবেন, ভাই বা বাবা তুই আমার অ্যাপয়েন্টমেন্টটা করেছো তো? হ্যাঁ, সে তখন বলবে হ্যাঁ অ্যাপয়েন্টমেন্ট আমি করে দিয়েছি, তবেই কিন্তু আমরা পেশেন্টগুলো দেখব। আর আপনাকে আমি বলছি কাটোয়াতে আপনি একটু কাটোয়া থেকে বর্ধমান কষ্ট করে আসুন, এসে একবার দেখান, অবশ্যই আপনি ভালো থাকবেন। একদম। তবে ডাক্তারবাবুর কাছ থেকে আজকে এই প্রশ্নটা একটু করব, কারণ এই অনুষ্ঠান করতে গিয়ে এত পরিমাণে আপনাদের কাছ থেকে এই কথাগুলো শুনি, আপনারা বুঝতেও পারেন না যে এই কথাটা যেটা আপনারা বলছেন সেটা কোনো যুক্তি নেই কথা। যে এই যে বন্ধুরা বলেন যে কোথাও একটা দেখাচ্ছি, ডাক্তারবাবু জানাননি যে আমার কী রোগ হয়েছে, ডাক্তারবাবু আমাকে কোনো রিপোর্ট করতে দেননি, ডাক্তারবাবু একটা ওষুধ কিন্তু ডাক্তারবাবু নিজেই কোনো রোগের নাম বলেননি, তাহলে কি সেই ডাক্তারের কাছে আমার ট্রিটমেন্ট কন্টিনিউ করা উচিত? কিভাবে নির্বাচন করব আমি আমার চিকিৎসককে? জানাচ্ছি, আপনি ফোনটা নিন। একদম। কে আছেন? নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাডাম। কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া থেকে চন্দন ভূঁইয়া কথা বলছিলাম। আচ্ছা আচ্ছা, বলুন কি সমস্যা? সমস্যা বলতে আমি যখন একটু ভারী খাবার খেয়ে নিই তখন পেটে পেন হতে শুরু করে, মানে পেটে যন্ত্রণা শুরু করে। বয়স কত? প্রায় ধরুন না 6 মাস কি 7 মাস এরকম ধরে হচ্ছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, বয়স কত আপনার? 18 বছর। 18 বছর। আচ্ছা, বলছি এটা 6 মাস ধরে হচ্ছে, খাওয়ার পরেই ব্যথাটা দেখা যায় তাই তো? হ্যাঁ খাওয়ার পরেই ব্যথাটা হচ্ছে, মানে খুব যন্ত্রণা হচ্ছে। তখন কি করে না শুয়ে পড়ি, বুঝতে পারছেন? শুয়ে পড়ার পরে আপনা থেকেই ঠিক হয়ে যায়। তো আমি এন্ডোস্কোপিও করেছিলাম। এন্ডোস্কোপিতে কিছু ধরা পড়েছে? হ্যাঁ এন্ডোস্কোপি ওই পেটের ভিতরে যে কি নল ঢোকায় না, হ্যাঁ ওটা কিছু রোগ ধরা পড়েছে ওতে? না না ওতে কিছুই ধরা পড়েনি, ডাক্তারবাবু তো দেখেন। বলছি তোমার আরো কিছু টেস্ট দিয়েছিল, সেগুলো করেছিলাম, বাট কোনো কিছুই হয়নি। তো আমাকে মেডিসিনও দিয়েছিল, আমি খেয়েছিলাম। ওই কিছুদিন ওই মাঝখানের মতন ভালো ছিলাম, তারপরে আবার দেখেছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনাদের প্রোগ্রামটা এখন দেখছি আর কি, তো ভাবলাম এই যে সরাসরি কথা বলে, হ্যাঁ ভাবলাম যে কথা বলে দেখি ডাক্তারবাবুর সাথে যদি কোনো সলিউশন। ইউএসজি করিয়েছিলেন? হ্যাঁ ইউএসজি না এন্ডোস্কোপি, যাই হোক মোটামুটি মুখ দিয়ে যে নল একটা ঢোকায় না, ওটা এন্ডোস্কোপি। আমি বলছি ইউএসজি করিয়েছিলেন? ইউএসজি হ্যাঁ, পেটের ছবি করিয়েছিলেন? হ্যাঁ পেটের ছবিও করেছিলাম। হ্যাঁ সেটা নরমাল ছিল? হ্যাঁ সেটাও নরমাল ছিল স্যার। সিটি স্ক্যান করারনি না? না সিটি স্ক্যান করাইনি। আচ্ছা, পেটের কি উপরের অংশটায় ব্যথা হয়? হ্যাঁ পেটের উপরে বলতে ওই নাভির নিচটা আর কি। নাভির নিচটা। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো মেনলি যে সমস্যাটা হচ্ছে, অনেক সময় এন্ডোস্কোপি হোক বা ইউএসজি হোক ধরা পড়ে না, তখন সিটি স্ক্যান করতে হয়। তো আপনাকে আমি আপনার ক্ষেত্রেও বলছি কি রোগটাকে ডায়াগনোসিস করতে হবে। আর রিপোর্ট মানে শুধু এন্ডোস্কোপি করে নিলাম, এন্ডোস্কোপিতে কিছু নেই, ইউএসজিতে কিছু নেই, তার মানে আমার কিছু হয়নি, একদমই নয়। রোগ তো আছেই, কারণ স্বাভাবিক মানুষের তো ওইভাবে পেটে ব্যথা হয় না খাওয়ার পর। তো আপনাকে আরও কিছু ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে, আরও প্রায়র ইনভেস্টিগেশন করতে হবে। সেইগুলোকে অবশ্যই আপনি একটু খেয়াল রাখুন, কারণ বয়স এখন 18। আয়ুর্বেদে এটাকে বলা হয় অন্নদ্রব্যশূল। আমাদের দু ধরনের পেটে ব্যথা হয়, একটা পরিণামশূল, একটা অন্নদ্রব্যশূল। অন্ন কথাটা আছে মানে খাবার। অন্নদ্রব্যশূল কখন হয়? যখন আমরা খাবারটা খাওয়ার পরে যে ব্যথাটা হয় সেটাকে আয়ুর্বেদে বলা হয় অন্নদ্রব্যশূল। আর পরিণামশূল কি? পরিণামশূল হচ্ছে খালি পেটে থেকে থেকে যে ব্যথাটা হয় সেটা হচ্ছে পরিণামশূল। তো আপনাকে মেনলি এই রোগটাকে ডায়াগনোসিস করতে হবে। হাওড়া থেকে ফোন করেছিলেন, হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, কাজীপাড়ায় চেম্বার রয়েছে, দাসনগর বাল্টিকিতে চেম্বার রয়েছে, বেলুড়ে চেম্বার রয়েছে। তো আপনার ক্ষেত্রে যেটা নিয়ারেস্ট মনে হচ্ছে একবার এসে যোগাযোগ করুন।
আর যে রিপোর্টগুলো আপনি করিয়েছিলেন সেই রিপোর্টগুলো অবশ্যই নিয়ে আসবেন, তাহলে ওগুলো দেখে আমাদের অন্য যে রিপোর্টগুলো আমরা দেবো সেগুলো আমরা বুঝতে সুবিধে হবে। একবার যোগাযোগ করে নিন, এই ট্রিটমেন্ট করলে আমি আশা করছি আপনি অবশ্যই ভালো হয়ে যাবেন। একদম, মাত্র 18 বছর বয়স এবং এখন থেকে পেটের সমস্যা, তাহলে বাকি জীবনটা কিভাবে চলবে বলো? তাই যোগাযোগ তো অবশ্যই করতে হবে, 100% যোগাযোগ করার প্রয়োজনীয়তা রয়েছে। অভিজ্ঞ চিকিৎসক, অভিজ্ঞ প্যাথিতে যোগাযোগ করতে হবে। যদি মনে হয় এনবিপি তোমার জন্য শ্রেষ্ঠ হতে পারে, তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু এখনই ফোন করতে পারো। কে আছেন? নমস্কার। জোরে জোরে একটু বলতে হবে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি কি, ওই আমার একটা কাকিমার পেটের খুব সমস্যা। কোথা থেকে ফোন করছেন বা কাকিমা কোথায় থাকেন? কাকিমার বাড়ি গঙ্গারামপুর, আমি গঙ্গারামপুর থেকে বলছি। গঙ্গারামপুর থেকে ফোন করছেন, বলুন কাকিমার কি পেটের সমস্যা বলুন। পেটে কি সমস্যা হয়? পেটের কি সমস্যা হয়? হ্যালো, আপনি টিভিতে শুনবেন না, আপনি ফোনে কথা বলুন। পেটে কি সমস্যা হয়? আচ্ছা, পেটে শুধু গ্যাস হয়ে যায়, পায়খানা ক্লিয়ার হয় না। হ্যাঁ, পায়খানা ক্লিয়ার হয় না, আর মাথা হাতটা সব ব্যথা, চোখ মুখ জ্বালা করে, শরীর খুব দুর্বল, খেতে পারি না, খিদা পায় না। বয়স কত? 65 বছর। 65 বছর। আচ্ছা, গঙ্গারামপুরে আমাদের চেম্বার আছে জানেন? শুনছি তো, টিভিতে দেখি তো। হ্যাঁ, গঙ্গারামপুরে আমার চেম্বার আছে, আমি সেখানে নিজে যাই। তো আপনি একটু কাইন্ডলি 12 তারিখের সামনে চেম্বার আছে, এই সামনেই 12 তারিখ, কি বললাম বুঝলেন? আপনি একটু দেখা করুন। আপনি 12 তারিখ কোথায় বলবো বাবা? এটা হচ্ছে গঙ্গারামপুর বাস স্ট্যান্ডের কাছে, বুঝলেন? আর আপনি হেল্পলাইন নম্বরে ফোন করুন। দেখুন, হ্যাঁ নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, দেখুন নাম্বার লেখা আছে দুটো, হচ্ছে একটা লাস্ট। কোথায়, কোন হোটেলে বসবা? আপনার দেখুন না, বয়স্ক মানুষ। আচ্ছা আচ্ছা, আপনি দুটো ফোন নাম্বার যাচ্ছে নিচে, 9830235527, ওই নাম্বারটা নোট করুন, ওখানে ফোন করলে অ্যাড্রেস বলে দেব। ঠিক আছে, আপনি শুনুন, টিভিতে শুনুন, বলে দিচ্ছি। অনেকে বুঝতে পারেন না কোন নাম্বারে ফোন করব, কোথায় চলে যাব। কোনো অসুবিধা নেই, দেখুন একটা নাম্বার ডায়াল করে তো আপনি এখানে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলছেন, একই পদ্ধতিতে আরেকটা নাম্বার ডায়াল করুন, সেটা হচ্ছে 9830235527 বা 37। দেখুন, বাড়িতে অন্য কেউ যদি অল্প বয়সী ছেলেমেয়েরা থাকে তাদেরকে বলুন, তারা নাম্বারটা নোট করে রাখবে এবং সেই নাম্বারে এখনই ফোন করুন। এবং গঙ্গারামপুরে ডাক্তারবাবু যাচ্ছেন কিছুদিনের মধ্যে, এবং গঙ্গারামপুর আপনাদের জন্যই কিন্তু ডাক্তারবাবু এত কষ্ট করে গঙ্গারামপুরে নতুন চেম্বার কিন্তু ওপেনিং করেছেন। তো যোগাযোগ তো করতে হবে দিদিভাই, কিছু করার নেই। কলকাতা থেকে এত দূর যাচ্ছে, আপনি বাড়ি থেকে 2 কদম এগিয়ে আসুন দিদিকে নিয়ে, এবং আমার মনে হয় আপনার সমস্যার কিন্তু সমাধান সম্পূর্ণভাবে পেয়ে যাবেন। এত দূরে যাওয়ার উদ্দেশ্যটা কি? এই যে সঠিক চিকিৎসক, সঠিক প্যাথি, ডাক্তারবাবু থেকে এই প্রশ্নটাই করব যে ভালো চিকিৎসকের কাছে চলে যাব নাকি ভালো চিকিৎসক। তবে পরপর ফোন আসছে, কথাও বলতে হবে। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি দমদম থেকে বলছিলাম। দমদম থেকে বলছিলেন, কে বলছিলেন? আমি সুজয়। বয়স কত সুজয় বাবু? আমার 47। জোরে বলুন। 47। কি সমস্যা বলুন? স্কিনের। কিসের সমস্যা? স্কিন। হ্যাঁ, স্কিন চামড়া, স্কিনের কি সমস্যা? আমার না ওই যে হাতে না এরকম কালো কালো হয়ে যাচ্ছে, হাতগুলো, মুখের একটা সাইড এরকম গুলো কালো কালো হয়ে যাচ্ছে। এটা কতদিন ধরে হচ্ছে? এটা বছর খানিক ধরেই হচ্ছে। তাও আমি লোকাল ডাক্তার দেখিয়েছিলাম তপন বাবুকে, কিন্তু সেইভাবে আমার অ্যালোপ্যাথি কিছুটা কমে আবার বেড়ে যায়, কিছুটা কমে আবার বেড়ে যায়। আচ্ছা, ডাক্তার কিছু বলেছেন কি হয়েছে? উনি ওষুধ দিয়ে জানেন, বলেন না। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো স্কিনের অনেক ধরনের সমস্যাই হয়, আমরা মাঝে মাঝে স্কিনের রোগ নিয়েও আলোচনা করি। তো আর আরেকটা কথা আমি বিশেষ করে বলি কি, স্কিনের যে কোনো সমস্যা নিজে চোখে যতক্ষণ দেখবো না ততক্ষণ আমি বুঝতে পারবো না কি সমস্যাটা হয়েছে। কিন্তু উনি তো বলছেন ডাক্তারবাবু শুধু ওষুধ দিয়ে যান, কিন্তু কিছু বলেন না। সেটা তো আজকে 3টে ফোন এলো এই নিয়ে কি কোনো রোগ ডায়াগনোসিস হয়নি, তারা ওষুধ খাচ্ছে, যতদিন খাচ্ছে ভালো আছে, তারপরে আবার জিনিসটা যেই কেসেই হচ্ছে। আপনার ক্ষেত্রেও সেটা হচ্ছে। তো স্কিনের কি প্রবলেম আগে দেখতে হবে। আমরা যেমন মাঝে মাঝে আলোচনা করি সোরিয়াসিস নিয়ে, আমরা মাঝে মাঝে আলোচনা করি ভিটিলিগো নিয়ে, মাঝে মাঝে আলোচনা করি এক্সিমা নিয়ে,
আবার অনেক ক্ষেত্রে আপনার ব্ল্যাক পিগমেন্টেশন হতে পারে, আপনি যেটা বললেন হাতে কালো কালো হচ্ছে, যতক্ষণ ওষুধ খাচ্ছি বা লাগাচ্ছি ভালো আছে, তারপরে আবার যেইকে সেই হয়ে যাচ্ছে। তো স্কিনের সমস্যা সবসময় সামনাসামনি দেখলে একটু ভালো হয়। এবং আপনাকে আমি যেটা রিকোয়েস্ট করব, আয়ুর্বেদের হাত ধরুন। আয়ুর্বেদের মতো স্কিনের কোনো ট্রিটমেন্ট হয় না। আয়ুর্বেদে যে স্কিনের ট্রিটমেন্ট হয় সেটা অন্য কোনো প্যাথিতে পাবেন না। হ্যাঁ পাবেন, ওই যতক্ষণ খাচ্ছেন বা যতক্ষণ মলম লাগাচ্ছেন ততক্ষণ ভালো থাকবেন, তারপরে দেখবেন আবার বেড়ে যাচ্ছে। তো আপনাকে একটু রিকোয়েস্ট করবো, দমদম থেকে ফোন করেছিলেন, আমাদের দুটো চেম্বার রয়েছে ওই জায়গায় পাশাপাশি, একটা শোভাবাজারে রয়েছে আর একটা মধ্যমগ্রামে রয়েছে। যে চেম্বারটা আপনার নিয়ারেস্ট মনে হবে, একটা ছুটি নিয়ে যে কোনো একটা ছুটির দিন দেখে আপনি একটু যোগাযোগ করে নেবেন। আর যে ওষুধগুলো খাচ্ছেন সেই প্রেসক্রিপশানটা নিয়ে আসবেন বা ওষুধগুলো নিয়ে আসবেন। আর যদি কোনো রিপোর্ট ডাক্তারবাবু করিয়ে থাকেন আগের ডাক্তারবাবু, তো সেই রিপোর্টগুলো সঙ্গে রাখবেন। অবশ্যই আপনার যে সমস্যাটা 1 বছর ধরে ভুগছেন, আমি আশা করি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করলে এটা একদম সেরে যাবে। একদম। এবং তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার আবারও বলবো, সেই নাম্বারে কিন্তু ফোন করতে হবে এবং ফোন করলেই কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথে। এই যে এত জায়গায় ডাক্তারবাবু ছুটে যাওয়া, লিস্ট কিন্তু কন্টিনিউ বড় হচ্ছে। আমি কালকেই খবর পেলাম যে আবার কিন্তু মুম্বাই এবং ব্যাঙ্গালোর নিয়ে আপনারা ভাবনা চিন্তা করছেন। তো উদ্দেশ্য কি ওই আবার মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া? একদমই, কারণ বহুদিনের রিকোয়েস্ট ছিল কি বোম্বে এবং ব্যাঙ্গালোরে দুটো চেম্বারের জন্য, কারণ ওখানের মানুষেরা আমাদের কলকাতায় এসে দেখান বেশিরভাগ পেশেন্ট, এবং এখানের বহু পেশেন্ট রয়েছেন যাদের মেয়ে ছেলে বা বাবা মা তারা হচ্ছে পুনেতে রয়েছে, কেউ বোম্বেতে রয়েছে, কেউ ব্যাঙ্গালোরে রয়েছে। এবং ব্যাঙ্গালোরে বিশেষ করে এবং বোম্বেতে বিশেষ করে যাওয়ার একটাই কারণ, ব্যাঙ্গালোরে কিছু পেশেন্ট রয়েছে, কারণ আমরা মাঝে মাঝে স্টোন নিয়ে আলোচনা করি। তো একজনের গল স্টোন ছিল, তিনি সেরে যাওয়ার পর বহু পেশেন্ট উনি আমাদের কলকাতায় পাঠিয়েছেন বিশেষ করে। তো ওনার রিকোয়েস্ট এবং ওখানের বহু পেশেন্টের কোয়ারির জন্য আমরা দুটো চেম্বার আবার নতুন ওপেন করছি। আমাদের তো একটা ম্যান পাওয়ার থাকা দরকার, কারণ একটা টিম ওয়ার্ক না হলে চলে না। আমাদের এনবিপিতে বহু কোয়ালিফাইড চিকিৎসকরা রয়েছেন এবং তার সাথে মেডিকেল স্টাফ যারা রয়েছেন, কারণ এটা একটা টিম ছাড়া সম্ভব হয় না কি এতগুলো চেম্বার একজনের পক্ষে করা। তো সেই জন্যেই আমরা বহুদিনের রিকোয়েস্টটা রেখেছিল বলে মানুষে কি বোম্বে এবং ব্যাঙ্গালোর ডাক্তারবাবু এই দুটো চেম্বার ওপেন হলে ভালো হয়। তো আমরা সেটা আলোচনা করে আমরা পুজোর পরেই বোম্বে চেম্বারে যাচ্ছি এবং ব্যাঙ্গালোর চেম্বার আমরা নভেম্বর মাস থেকে চালু করছি। তো যারা ওখানে দেখাতে চাইছেন বা এখানে যারা এতদিন আমাদের রিকোয়েস্ট করতেন কি ডাক্তারবাবু আমার মেয়ে আছে ওখানে বা তাদের ছেলে মেয়ে এখানে রয়েছে, বাবা মা বা ঠাকুমা কেউ রয়েছে ওখানে, তো তাদেরকে আগে থেকে বলছি, আগে থেকে আপনারা ব্যাঙ্গালোর এবং মুম্বাই চেম্বারের জন্য নাম লেখাবেন। দুটো চেম্বারই পুজোর পরপর আমাদের স্টার্ট হচ্ছে, আমরা পুজোর পরেই যাচ্ছি সেখানে। তো ব্যাঙ্গালোর এবং বোম্বের জন্য হেল্পলাইন নাম্বারে স্পেশালি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন। অ্যাপয়েন্টমেন্ট করে ওখানেই জিজ্ঞেস করে নেবেন কি ব্যাঙ্গালোর এবং বোম্বের অ্যাড্রেসটা কি এবং সেখানে কবে যাচ্ছেন ডাক্তারবাবু এবং কবে থেকে ওখানে পেশেন্ট দেখা হবে। একদম চাইলে এখন থেকেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট শুরু করে দিতে পারেন, কারণ হচ্ছে যে প্রচুর বন্ধুদের যেহেতু রিকোয়েস্ট ছিল তারা কিন্তু অলরেডি নাম নথিভুক্ত করছেন 9830235527 বা 37। এবং আপনারা জানেন কলকাতা এবং হাওড়ায় তো প্রচুর চেম্বার রয়েছে, হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, সেখানে প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসককে পেয়ে যাচ্ছেন। কলকাতার মধ্যে শোভাবাজারে পেয়ে যাচ্ছেন, ল্যান্সটাউনে কিন্তু পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন খিদিরপুরে। এবং যারা হাওড়ায় যোগাযোগ করতে ইচ্ছুক তারা কিন্তু পেয়ে যাচ্ছেন শিবপুর, বালচিগুড়ি বাজার এবং বেলুড়ে। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে সংস্থার ডিরেক্টর বি শর্মাকে প্রত্যেক বৃহস্পতিবার করে নিয়ম করে কিন্তু পাচ্ছেন, যোগাযোগ করতে হবে। এছাড়া রয়েছে হাজারো চেম্বার, যেমন দুর্গাপুরে আপনারা কিন্তু চেম্বার পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন হেডিয়াতে ডক্টর এ হালদারকে, মেছেদায় পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুর এবং শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন বহরমপুর এবং কৃষ্ণনগরে কিন্তু ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে এবং ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন কিন্তু ডক্টর এস ঘোষালকে, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, হলদিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, আবারও কোচবিহারে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। বনগা আমাদের নতুন চেম্বারের মধ্যেই পড়ে, বনগায় পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পেয়ে যাচ্ছেন আসানসোল, বাঁকুড়া, শিলচর এবং আগরতলা চেম্বারে কিন্তু ডক্টর বি শর্মাকে, যিনি সংস্থার ডিরেক্টর আমরা সবাই জানি। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। নতুন চেম্বার কিন্তু অবশ্যই মুম্বাই এবং ব্যাঙ্গালোর, সেখানেও কিন্তু পেয়ে যাবেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। তবে নাম নথিভুক্ত করতে হবে। নাম্বার আবারও বলবো, যারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না, 983023
885527 বা 37 এই নাম্বারে ফোন করুন। দরকার হলে একটা ছবি তুলে রাখুন নাম্বারগুলোর, পরে কিন্তু ধীরে সুস্থে নাম্বারগুলো কিন্তু নোট করতে পারবেন। আর আমরা যে বিষয়ে ছিলাম, আমরা বিভিন্ন ব্যথা বেদনা অস্থির সমস্যা নিয়ে আলোচনা করছিলাম, এবং অবশ্যই তাড়াতাড়ি সুস্থ হতে হবে, কারণ পুজোর আনন্দে তো গা ভাসাতে হবে। তো ভালো হতে পারবো তো আমরা? একদমই একদমই ঠিক কথা বলেছেন। আগে শরীর, পুজো আসছে, পুজো থাকবে, অনেক অনুষ্ঠান থাকে, অনেক সেরিমনি থাকে, তো সেই জন্য সবার আগে আমাদের শরীরটাকে ভালো রাখতে হয়, এবং আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের হেলথটা। শরীর যদি সুস্থ থাকে আপনি সব কিছু করতে পারবেন। শরীর যদি অসুস্থ থাকে আপনার কোনো কিছুতে মন লাগবে না এবং শরীর দেবে না, সেটা পারমিট করবে না। আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া বলতে পারি, বা আমরা বিভিন্ন খেলা দেখতে যাওয়া, আপনার একটা লেথার্জি চলে আসবে, আপনার শরীর খারাপ, ভালো লাগছে না, যেতে পারছি না, হাঁটু ব্যথা, কারুর এক্সেসিভ মেন্টাল স্ট্রেস রয়েছে, কিচ্ছু ভালো লাগবে না। তো শরীরকে আগে ভালো রাখতে হবে। শরীর যদি ভালো থাকে আপনার সব কিছু জীবনে ভালো থাকবে। শরীর যদি খারাপ হওয়া চালু হয় তো আপনার দেখবেন প্রত্যেকটা কাজে দেখবেন অসুবিধে হবে। একদম। কি আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ আমি রাজু জানা বলছি, মেচেদা থেকে। মেচেদা থেকে, হ্যাঁ বলুন রাজু বাবু, কি প্রবলেম? হ্যাঁ প্রবলেম হচ্ছে মানে গ্যাস প্রচন্ড হচ্ছে এবং মুখটা টক টক ভাব হয়ে যাচ্ছে। বয়স কত আপনার? বয়স 35 বছর। 35 বছর। এটা কতদিন ধরে হচ্ছে? হ্যাঁ এটা হয়ে গেল আজ 5-6 মাস মতো হয়ে গেল এরকম হচ্ছে। তো গ্যাসের ওষুধ খেয়ে চালাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করিয়েছেন এর আগে? না না, দেখছি অনুষ্ঠান খুব ভালো লাগছে সেই জন্য আমি ফোনটা করলাম। আচ্ছা, আর খাওয়া দাওয়া সময় মতো হয়? না একটু কাজ বাজ করি তো, একটু টাইমে খাওয়াটা ঠিক হয় না। তেল ঝাল মশলা কম খান? এরকম একটু বাইরে কাজ করি তো, তেল ঝালও কখনো হয়ে যাচ্ছে। আর পায়খানা পরিষ্কার হয়? পায়খানা পরিষ্কার হয়? না না, সেই ততটা পরিষ্কার না। ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এটা খুবই কমন প্রবলেম, এবং এটা বহু লোকেরই দেখা যায় কি 100 জন যদি দেখতে পাই তার মধ্যে 50-60 জনের এই অসুবিধাটা থাকে। এই যে মুখ টক হয়ে যাওয়া, খিদে নেই, বা পায়খানা পরিষ্কার হচ্ছে না, বা কারো চোঁয়া ঢেকুর দেয়, বুক জ্বালা করে, জিআরডির মধ্যে পড়ছে। এটা কেন হচ্ছে? আমাদের যে খাবারটা আমরা খাচ্ছি সেটা প্রপারলি ডাইজেস্ট হচ্ছে না, যার ফলেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো আসছে। যখন খাবার ঠিকঠাক হজম হবে না তখনই দেখবেন এই সমস্যাগুলো আসবে। এবং যেটা মডার্ন সায়েন্স বলে, কিছু এনজাইম রয়েছে, কিছু জুস, গ্যাস্ট্রিক জুস রয়েছে, যেটা কিনা আমাদের খাবারকে হজম করতে সাহায্য করে। ঠিক সেইভাবেই আয়ুর্বেদে যেটা বলা রয়েছে, আমাদের দেখবেন আমরা আগুনে রান্না করি, সে গ্যাস হলেও আগুন জ্বলছে, সে আমরা যদি উনুনে করি উনুনেও আগুন জ্বলে। সেই ঠিক একইভাবে আমাদের খাদ্যথলিতে মানে স্টমাকে আমাদের অগ্নি থাকে, অগ্নিবল, যেটা আমাদের আয়ুর্বেদ বলছে কি ওখানে আমাদের পাচকাগ্নি বা জঠরাগ্নি থাকে, যেটা কিনা ওই খাবারটাকে হজম করতে সাহায্য করে। এবার যখন আমার এই অগ্নিবলটা কমে যাবে, যখন এই আমার পাচন ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকবে এবং শরীরে বিভিন্ন ধরনের রোগ হবে, গ্যাস অম্বল, অ্যাসিডিটি। কতদিন গ্যাসের ওষুধ খাবেন? আপনারা নিজেরাই পড়েন, ব্যথার ওষুধ দেখবেন কাগজে, টিভিতে আলোচনা হয় মাঝে মাঝে কি ব্যথার ওষুধ, গ্যাসের ওষুধ বেশি খাওয়া উচিত নয়, নিজে থেকে খাওয়া উচিত নয়, ভালো ডাক্তারকে দেখিয়ে খাওয়া উচিত। কিন্তু সেগুলো তো আমরা মেনটেন করে চলি না। আপনি এখন দেখছেন 35 বছর বয়সে 2-1 দিন গ্যাসের ওষুধ খেয়ে নিচ্ছেন, ঠিক আছে, এটা ধীরে ধীরে এই রোগটা তো আপনার 50 বছর যখন যাবেন দেখবেন গ্যাস্ট্রিক আলসার হয়ে গেছে বা ইরোশন হয়ে গেছে। তো সেই জিনিসটাকে আটকাতে গেলে আপনাকে আমি বলবো, মেছেদা থেকে ফোন করেছিলেন মনে হয় না? মেছেদায় আমাদের চেম্বার রয়েছে, যেখানে আমাদের ডাক্তাররা যান, ডক্টর শর্মা যান, ডক্টর ভট্টাচার্য যান। তো আপনি একটু হাতে সময় নিয়ে এসে মেছেদা চেম্বারে একবার যোগাযোগ করে নিন। দেখুন নিচে একটা হেল্পলাইন নাম্বার বলে নাম্বার যাচ্ছে, ওই হেল্পলাইন নাম্বারটা নোট করে নিন, নোট করে একটা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে দেখা করুন। আমি আপনাকে কথা দিই, আপনার যে এই এতদিনের সমস্যা, আপনি আমাদের কাছে 2 থেকে 4 মাস ট্রিটমেন্ট করলে এই সমস্যাটা পুরোটা কিওর হবে, এবং ভবিষ্যতে কখনো এই সমস্যা থেকে আপনাকে কষ্ট পেতে হবে না, বা এই সমস্যা কষ্ট দেবে না আপনার শরীরকে। একদম। তো এই সমস্যা কষ্ট দেবে না আপনাকে জানাচ্ছেন ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। তারপরও যদি বাড়িতে বসে থাকেন, তার মানে আপনি কষ্ট পেতে চাইছেন নাকি ভালো থাকতে চাইছেন, নির্বাচন করতে হবে আপনাকে। আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।